প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি ইউনিট 2 চ্যাপ্টার 1 নিয়ে, যা নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। আর এখানে চাপের কোনো কারণ নেই, কারণ প্রতিটা ক্লাস অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে হতে চলেছে। এবং ক্লাসের শুরুতে আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে বলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস দাদা। আর আমরা আজকে জানবো তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট আসলে কি জিনিস, সেটা অনেক সহজে। দেখো ভাই, আমাদের যখন জল প্রবাহিত হয় তখন তাকে বলা হয় জলপ্রবাহ। আবার যখন তাপ প্রবাহিত হয় তখন তাকে বলা হয় তাপ প্রবাহ। ঠিক তেমনি আমাদের যখন তড়িৎ অর্থাৎ তড়িদাধান প্রবাহিত হয় তখন তাকে বলা হয় তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহিত হয় কখন বা হয় কিভাবে? আর সেই সম্পর্কে এখন আমরা বুঝবো, সেটা অনেক মজার সাথে। তাই চাপ লেনে কানে ইধার। দেখো ভাই, আমাদের তড়িতের যে প্রবাহ তা কিন্তু জলের প্রবাহ আর তাপের প্রবাহের সাথে অনেকটা একই রকম হয়। তাই এখন যদি আমরা আমাদের জলপ্রবাহ এবং তাপের প্রবাহের সাথে আমাদের তড়িতের প্রবাহকে আমরা তুলনা করে দেখি, তাহলে আমাদের এই তড়িতের প্রবাহ বুঝতে অনেকটা সুবিধা আর অনেক বেশি মজার হয়ে যায় ব্যাপারটা। তাই আমরা এখন কি জলপ্রবাহ এবং তাপের প্রবাহের সাথে আমাদের তড়িতের প্রবাহকে আমরা এখন তুলনা করে বুঝবো ব্যাপারটা। দেখো ভাই, তাহলে প্রথম বোঝা যাক আমাদের জলের প্রবাহ হয় কিভাবে। দেখো ভাই, আমরা যদি একটা বড় পাত্রে অনেক বেশি জল নিই এবং আরেকটা ছোট পাত্রে অনেক কম জল নিই, এরপর যদি আমরা এই দুটি পাত্রকে একটা পাইপের সাথে যুক্ত করে দিই, তাহলে আমরা এখন চোখ বন্ধ করে বলতে পারবো, দাদা আমাদের উচ্চ লেভেলের জল থেকে নিম্ন লেভেলের জলের দিকে আমাদের জল কিন্তু প্রবাহিত হবে, যাকে আমরা জলপ্রবাহ বলে থাকি। অর্থাৎ কি রে, আমরা দেখতে পাচ্ছি আমাদের জলপ্রবাহ উচ্চতর উচ্চতর লেভেল থেকে নিম্নতর লেভেলের দিকে আমাদের জল প্রবাহিত হয়। এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নেই। আবার বলছি, আমরা যখনই একটা উচ্চতর জলের সাথে একটা নিম্নতর জলের পাত্রকে একটা পাইপ দ্বারা যুক্ত করে দিই, তখন সেই পাইপটির মধ্যে আমাদের উচ্চতর লেভেল থেকে নিম্নতর লেভেলের দিকে জল প্রবাহিত হয়, যাকে আমরা জলপ্রবাহ বলে থাকি। ঠিক তেমনি যখন আমাদের কোনো একটা বস্তু অনেক বেশি উষ্ণতা থাকবে, অর্থাৎ উচ্চ উষ্ণতায় থাকবে, এবং আমরা যদি একটা কম উষ্ণতা বিশিষ্ট বা নিম্ন উষ্ণতা বিশিষ্ট একটি বস্তুকে আমাদের একটি তাপীয় পরিবাহী দ্বারা যুক্ত করে দিই, তখন আমরা দেখতে পাই আমাদের উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে নিম্ন উষ্ণতা বস্তুর দিকে আমাদের কিন্তু তাপের প্রবাহ হয়। এই সম্পর্কে কোনো সমস্যা কিন্তু আমাদের এখন পর্যন্ত নেই, আশা করি। আবার বলছি শোনো, আমাদের জলপ্রবাহ কখন হয়? আমরা জানি আমাদের উচ্চতর জলের লেভেল থেকে নিম্নতর জলের লেভেলের দিকে আমাদের জল প্রবাহিত হয়, যাকে আমরা জলপ্রবাহ বলে থাকি। আরেকটা জিনিস, যখনই আমাদের এই জলের লেভেল দুটা কিরে
সমান সমান হয়ে যাবে তখন কিন্তু আর জল প্রবাহিত হতে পারবে না। এই সম্পর্ক আমরা কিন্তু জানি। তাহলে এখন আমরা বলতে পারি, যদি বলা হয় জল প্রবাহ কিভাবে হয়, তাহলে বলতে পারি কি যে আমাদের উচ্চতর জলের লেভেল থেকে নিম্নতর জলের লেভেলের দিকে আমাদের জল প্রবাহিত হয়। ঠিক তেমনই আমাদের উষ্ণতর বা উষ্ণ বেশি উচ্চ উষ্ণতা বিশিষ্ট একটি বস্তু থেকে আমাদের নিম্ন উষ্ণতা বিশিষ্ট একটা বস্তুর দিকে আমাদের তাপ প্রবাহিত হয়, ঠিক কিনা, যাকে আমরা তাপ প্রবাহ বলে থাকি। আর যখনই আমাদের এই বস্তুর উষ্ণতা এবং এই বস্তুর উষ্ণতা সেম সেম হয়ে যায় তখন কিন্তু আর জল সরি তখন কিন্তু আর তাপ প্রবাহিত হয় না। আবার বলছি, যখন আমাদের জলের লেভেল দুটো সমান সমান হয়ে যায় তখন জল প্রবাহিত হয় না। আবার যখন দুটা বস্তুর উষ্ণতা সেম সেম হয়ে যায় তখন কিন্তু আর তাপও প্রবাহিত হয় না। আরেকবার বলছি ভাই, এইবার বলবো আর বেশি কিছু বলবো না, তাহলে অটোমেটিক তোমার কিন্তু এই তড়িৎ প্রবাহ অনুসারে মাথার মধ্যে ক্যাচ করে যাবে সারা জীবনের জন্য। আমাদের যেমন জল একটা উচ্চতর লেভেল থেকে নিম্নতর লেভেলের দিকে প্রবাহিত হয়, ঠিক তেমনই আমাদের তাপও উচ্চ উষ্ণতা বিশিষ্ট একটা বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট একটা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। আর আমাদের তড়িৎ প্রবাহেও ঠিক এই রকমের একটা ব্যাপার ঘটে। যখন আমরা আমাদের দুটি পরিবাহী বস্তুকে নিই এবং সেই দুটা পরিবাহী বস্তুর মধ্যে যদি বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স থাকে, এরপরে আমরা যদি একটা পরিবাহী তারকে এই দুটা পরিবাহীর সাথে যুক্ত করে দিই তখন দেখা যায় আমাদের উচ্চ বিভব যুক্ত আহিত বস্তুটি বা পরিবাহী থেকে নিম্ন বিভব যুক্ত আহিত পরিবাহীর দিকে আমাদের ধনাত্মক পরিধান প্রবাহিত হয়। আর আমাদের এই ধনাত্মক তড়িদানের যে প্রবাহ তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। আশা করি এবার মাথার মধ্যে বুঝে গেছো। কি রকম দেখো, আমরা যখন এই দুটা জলের পাত্রকে নিই এবং সেই দুটা জলের পাত্রকে যখনই আমরা একটা নল দ্বারা যুক্ত করে দিই তখন আমাদের উচ্চতর জলের লেভেল থেকে নিম্নতর জলের লেভেলের দিকে আমাদের নলের সাহায্যে জল প্রবাহিত হয়, যাকে আমরা জল প্রবাহ বলে থাকি। ঠিক তেমনি আমরা যখনই আমাদের দুটো বস্তুকে নিই এবং সেই দুটো বস্তুকে যদি আমরা একটা তাপীয় পরিবাহী দ্বারা যুক্ত করে দিই তখন আমাদের উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুর দিকে আমাদের তাপ প্রবাহিত হয়। ঠিক তেমনই ব্যাপার ঘটে আমাদের তড়িৎ প্রবাহের সমনি। কিরকম, যখন আমরা দুটা আহিত পরিবাহীকে নিই এবং সেই দুটা আহিত পরিবাহীকে যখনই আমরা একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই তখন আমাদের উচ্চ বিভবযুক্ত পরিবাহী বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত পরিবাহী বস্তুর দিকে আমাদের ধনাত্মক তড়িদাধান প্রবাহিত হয়। আর এই ধনাত্মক তড়িদাধানের যে প্রবাহ তাকেই বলা হয় আমাদের তড়িৎ প্রবাহ। আশা করি আর কোন রকম প্রবলেম বা ডাউট কিন্তু নেই। আবার আরেকটা জিনিস আমি বলে দিই, আমাদের যেমন যখনই এই দুটা জলের লেভেল সেম সেম হয়ে যায়, পাত্রের দুটো পাত্রের মধ্যে যখন জলের লেভেলটা সেম সেম হয়ে যায় তখন কিন্তু আর জলের প্রবাহ হয় না। আবার যখন দুটা বস্তুর মধ্যে উষ্ণতা সেম সেম হয়ে যায় তখন যেমন আর তাপ প্রবাহিত হয় না, ঠিক তেমনি যখন আমাদের এই দুটা আহিত পরিবাহের মধ্যে বিভবটা সমান সমান হয়ে যাবে, অর্থাৎ কি কোন রকম পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য থাকবে না। এটাও 20 ভোল্ট বিভব, এটাও 20 ভোল্ট বিভব। যখন দুটা বস্তুর মধ্যে দুটা আয়ত পরিবাহের মধ্যে সমান সমান বিভবটা হয়ে যাবে তখন কিন্তু আর
ধনাত্মক তড়িৎধান প্রবাহিত হবে না, অর্থাৎ তখন কিন্তু আর তড়িৎ প্রবাহিত হয় না। আশা করি আর কোন রকম প্রবলেম বা ডাউট আমাদের এখানে রয়েছে না। তাহলে চলো এখন যদি আমরা আমাদের তড়িৎ প্রবাহের সংজ্ঞাটি বলতে চাই, তাহলে আমরা এখানে পরিষ্কার করে বলতে পারি কি দাদা, কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎধানের যে প্রবাহ তাকে বলা হয় আমাদের তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। কি বলতে পারি, কোন এটা কি এটা পরিবাহী, এটা হ্যাঁ পরিবাহী। বলতে পারি যে কোন পরিবাহের মধ্য দিয়ে যখনই তড়িৎধান প্রবাহিত হয় তখন আমরা তাকে বলতে পারি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। আরেকবার বলছি, মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে। আরেকটা কথা, আমি কিন্তু ক্লাসটা অনেক বড় করে দেখাই, তার কারণটা কি, কারণটা হচ্ছে যে আমরা আগে ব্যাচে সমস্ত রকম ডাউটটা ক্লিয়ার করে নিয়ে আগে যাই, যাতে আমরা যখনই আমাদের নিট যে মতো বড় বড় এক্সামগুলোতে আমরা বসবো তখন আমাদের কোন রকম আর কনসেপ্টের ডাউট না থাকে। তা বলছি, যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম ডাউট থেকে যায় বা প্রবলেম হয় কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্যই। আমি অবশ্যই ওয়েট করব তোমার কমেন্টে দাদা। ওকে ওকে, তাহলে কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট বলা হয়। আরে চলো আরেকটা ছোট জিনিস বুঝে নে যাক কিরকম। দেখো ভাই, আমরা একটা পরিবাহী তার নিয়েছি। আরে এটা হয়তো একটা পরিবাহী, একটা তার, তামার তার বা পিতলের তার দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয়? তোমরা কমেন্ট আমাকে জানাও। ওকে, তো কি হচ্ছে, একটা পিতলের তার বা একটা তামার তার বা একটা লোহার তার নিয়েছি, মানে এটা হচ্ছে একটা পরিবাহী তার। তো আমরা এখন বলতে পারি কি, যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে, সে মোটা হোক সে সরু হোক, যে কিছু বলতে পারি, যে কোন একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িতের প্রবাহ মাত্রা বা কারেন্ট স্ট্রেংথ। এবং আমরা এই তড়িতের প্রবাহ মাত্রাকে শর্টকাটে বলে থাকি প্রবাহ মাত্রা বা কারেন্ট। নাই ঢুকলো না মাথার মধ্যে? তো চাপের কোনো ব্যাপার নেই, এই তো ক্লাসটা শুরুই করেছি। আরে দেখো, আগে আমরা বোর্ডটা সাফাই করি, যেখানে কাঁচরা থাকে না সেখানে কিন্তু বুঝতে অসুবিধা হয়, তাই আমরা বোর্ডটা প্রথমে খালি করি। ওকে, চলো ভাই, চলো চলো চলো, আমি কি বললাম সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। একদম সহজ জিনিস, আমাদের এই প্রবাহ মাত্রা কি জিনিস সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক, সেটা অনেক সহজে। আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই জানাবে ক্লাসের মধ্যে কি বিরক্তি লাগছে, ক্লাসটা কি বিরক্তিকর লাগছে, ঘুম লাগছে কি। যদি ঘুম লাগে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, যাতে পুরো ক্লাসটা আর এইরকম বিরক্তিকর না হয় সেই সম্পর্কে আমি খেয়াল রাখবো। এবং অনেক রকম জোকস, নানা রকম গানের মাধ্যমে আমরা কিন্তু ক্লাসটা মাতিয়ে রাখবো। ওকে, চলিए ভাই দেখতে हम क्या बोले, অর্থাৎ কি আমাদের তড়িৎ প্রবাহ কি জিনিস সেই সম্পর্কে তো বুঝতে পারলাম, ঠিক না, যে আমাদের যখন কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে আমাদের তড়িৎধান প্রবাহিত হয় তখন তাকে বলা হয় তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। আবার আমাদের প্রবাহ মাত্রা কি জিনিস সেই সম্পর্কে আমরা বুঝবো। ওকে, দেখো ভাই, আমাদের কোনো একটা আমাদের কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এখানে বলো মোটা হোক সরু হোক, যে কোনো প্রস্থচ্ছেদ, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ
তড়িদাধান প্রবাহিত হয় তাকেই বলা হয় আমাদের তড়িতের প্রবাহ মাত্রা বা কারেন্ট স্ট্রেংথ, যাকে আমরা শর্টকাট প্রবাহ বা কারেন্ট বলে থাকি। যদি আমাদের এই একটা পরিবাহী নিয়েছি, যে কোনো একটা পরিবাহী, তো আমাদের পরিবাহীর একটা প্রস্থচ্ছেদ হচ্ছে মনে করে এটা, তাহলে আমরা কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যদি আমাদের 10 কুলম্ব তড়িদাধান প্রবাহিত হয়ে চলে যায়, তাহলে আমরা এখন আমাদের প্রবাহ মাত্রা সমান বলতে পারি, জানো তো কি? প্রবাহ মাত্রা সমান বলতে পারি কি, যে আমাদের 1 সেকেন্ডে 20 কুলম্ব তড়িদাধান প্রবাহিত হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা। অর্থাৎ আমাদের প্রবাহ মাত্রা I সমান আমরা বলতে পারি কি, এখানে কত বলতে পারি? 20 কুলম্ব ইনটু সেকেন্ড ইনভার্স। এটাও বলতে পারে কিনা সেটা কমেন্ট আমাকে জানাও। আবার বলছি, কোন প্রশ্ন হচ্ছে দেখবো না যে মোটা সরু আছে নাকি মোটা আছে, না, আমাদের কি হচ্ছে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িদাধান প্রবাহিত হয়ে যায় তাকেই আমরা তড়িতের প্রবাহ মাত্রা বা কারেন্ট স্ট্রেংথ বলে থাকি। এবং আমরা এই প্রবাহ মাত্রাকে শর্টকাটে বা ছোট করে প্রবাহ বলে থাকি, প্রবাহ বা কারেন্ট বলে থাকি। আশা করি আর এই প্রবাহ মাত্রা সম্পর্কে কোন রকম সমস্যা কিন্তু আর রয়েছে না। ওকে মেরে ভাই, একদম ঠিক। তাহলে চলো সিম্বল গুলি জেনে নেওয়া যাক। এবং আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যখন গাণিতিক ফর্মুলা অর্থাৎ গাণিতিক যখন আমরা আমাদের প্রবলেম সলভ করব, তখন আমাদের প্রবাহ মাত্রার যে সূত্রটা সেটা কিরকম হবে? সেটা আমাদের ঠিক এইরকম হবে। ঠিক আছে, বোঝো। দেখো, আমরা আমাদের যে প্রবাহ মাত্রা আছে, প্রবাহ মাত্রা কি? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ প্রবাহ মাত্রা হচ্ছে, যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, অর্থাৎ সময়, যে কোনো সময়ে যতটা পরিমাণের তড়িদাধান প্রবাহিত হয় তাকে আমরা প্রবাহ মাত্রা বলে থাকি। ঠিক কিনা? তাহলে বলতে পারি কি, যে প্রবাহ মাত্রা I সমান বলতে পারি সময় বাই কি হচ্ছে সময় সাপেক্ষে তড়িদাধানের প্রবাহ, তড়িদাধানের পরিমাণ, যে কতটা তড়িদাধান আমাদের প্রবাহিত হয়ে চলে গেল একটা যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। আবার বলতে পারি, আবার বলছি শোনো, আমাদের প্রবাহ মাত্রা যা সিম্বল হচ্ছে I, তাহলে আমরা যখনই আমরা I লিখবো তখন বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা বা প্রবাহ কারেন্ট। ওকে, আবার বলছি যে আমাদের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আমাদের কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণের তড়িদাধান প্রবাহিত হয়ে যায় তাকে আমরা তড়িতের প্রবাহ মাত্রা বা কারেন্ট স্ট্রেংথ বলে থাকি। এবং আমরা সেই প্রবাহ মাত্রাকেই আমাদের শর্টকাট বা ছোট করে আমরা প্রবাহ বা কারেন্ট বলতে পারি। এবং আমাদের প্রবাহ মাত্রার যে ফর্মুলা সেটা হচ্ছে কি, প্রবাহ মাত্রা হচ্ছে কি, যে আমাদের কি হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িদাধান প্রবাহিত হচ্ছে, মানে সময় সাপেক্ষে তড়িদাধানের যে প্রবাহ তাকে বলা হয় আমাদের প্রবাহ মাত্রা। অর্থাৎ বলতে পারি কি, যে আমাদের তড়িদাধানের পরিমাণ সেটা হচ্ছে আমাদের কিউ, এবং আমাদের সময় হচ্ছে কি রে, সময় হচ্ছে আমাদের টি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে প্রবাহ মাত্রা I সমান তড়িদাধানের পরিমাণ কিউ বাই টি, বা আমরা বলতে পারি কি, আবার কিউ সমান বলতে পারি আমরা আই টি। এটাও বলতে পারি কিনা সেই সম্পর্কে কমেন্ট আমাকে জানাও। তাহলে এখন আমরা কি এই ফর্মুলা দ্বারা আমরা কিন্তু আমাদের প্রবাহ মাত্রা বা প্রবাহ কারেন্টকে অনেক সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক আছে কিনা? একদম ঠিক। আবার আমরা এই ফর্মুলা থেকে অর্থাৎ আমরা এই থেকে কিন্তু আমাদের কোন একটা পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে
যদি এতটা প্রবাহ মাত্রা হয় বা এতটা কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা সেই পরিবাহীটির প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতটা তড়িদাধান প্রবাহিত হয়ে গেছে সেটাও নির্ণয় করতে পারবো আমাদের এই ফর্মুলাটি দ্বারা। একই হচ্ছে, জাস্ট এটাকে আগে পেছে করে দিয়েছি, কোনো সমস্যা কিন্তু নেই। আশা করি কোনো সমস্যা আমাদের এখানে এর নেই। আবার বলছে, চলো একবার স্ল্যাশ ফিনিশিংটা দিয়ে দিই, ঠিক কিনা? আবার বলছি যে কোন পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িদাধান প্রবাহিত হয় তখন আমরা তাকে তড়িৎ প্রবাহ বা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট বলে থাকি, ঠিক তো? আমাদের যে কোনো পরিবাহের বা কোনো পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িদাধান প্রবাহিত হয় তখন তাকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। এবং আমাদের কোন পরিবাহের মধ্য দিয়ে তখনই তড়িদাধান প্রবাহিত হয় যখন দু প্রান্তে আমাদের বিভব প্রভেদের সৃষ্টি হয়, অর্থাৎ একটা উচ্চ বিভব, একটা নিম্ন বিভব আমাদের থাকে তখনই। ওকে, জানাবে সম্পর্কে। তাহলে কোন পরিবাহীর যখনই আমরা যখনই আমরা বিভব প্রভেদ সম্পন্ন বা বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স আছে এমন দুটি পরিবাহী বস্তুকে যখনই আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই তখন সেই পরিবাহী তারের মধ্য দিয়ে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িদাধান প্রবাহিত হয় এবং আমাদের পরিবাহের মধ্য দিয়ে এই তড়িদাধানের প্রবাহকে আমাদের বলা হয় তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, ঠিক কিনা? একদম ঠিক। আবার আমরা আমাদের প্রবাহ মাত্রা কি বলতে পারি যে আমাদের কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণের তড়িদাধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িতের প্রবাহ মাত্রা বা কারেন্ট স্ট্রেংথ। এবং আমরা তড়িতের এই প্রবাহ মাত্রাকে শর্টকাটে প্রবাহ বা কারেন্ট বলে থাকি। এবং আমাদের প্রবাহ মাত্রার যে ফর্মুলা সেটা হচ্ছে কি, প্রবাহ মাত্রা সমান হচ্ছে তড়িদাধানের পরিমাণ পার হয়ে যাওয়াটা বাই সময়, অর্থাৎ প্রতি সেকেন্ড। তাহলে বলতে পারি কি, আমাদের প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে বলতে পারি আই সমান কিউ বাই টি বা কিউ সমান আই বাই টি। এই সম্পর্কে আর কোনো সমস্যা নাই। চলিয়ে আরেকটা ছোট্ট জিনিস বুঝে নেওয়া যাক, এখান থেকে বুঝে নেওয়া যাক। একদম ছোট্ট জিনিস, ঠিক আছে? একদম ছোট্ট জিনিস, খুবই মজে সে, তাই চাপ লেনে কা कोई बात नहीं। তো দেখো ভাই, আমরা কোনো একটা পরিবাহী তার নিয়েছি, তো আমাদের কোনো একটা পরিবাহী তারের বা কোনো পরিবাহীর যে কোনো একটা প্রস্থচ্ছেদ নিয়েছি, তো আমাদের কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িদাধান প্রবাহিত হয় তাকে বলা হয় আমাদের প্রবাহ মাত্রা। এখন যদি আমাদের প্রতি সেকেন্ডে 20 কুলম্ব তড়িদাধান প্রবাহিত হয় তখন তাকে বলবো কি, যে আমাদের প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িদাধান প্রবাহিত হচ্ছে তাকে আমরা প্রবাহ মাত্রা বলে থাকি। আর এরকমটাই বারবার হবে কি দাদা, যে আমাদের যেহেতু আমাদের এই পরিবাহীটার এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 20 কুলম্ব তড়িদাধানে প্রবাহিত হতে পারবে, ঠিক আছে কিনা? এটাই হচ্ছে। আর এটাকে বলবো কি, আমাদের পরিবাহীটার প্রস্থচ্ছেদের মধ্যে প্রবাহ মাত্রা, ঠিক না? একদম ঠিক। কিন্তু আমাদের কখনো বা বহু ক্ষেত্রে এইরকমও হয় যে আমাদের এই প্রস্থচ্ছেদটার মধ্য দিয়ে 1 সেকেন্ডে পার হচ্ছে 20 কুলম্ব, তারপরের 1 সেকেন্ডে পার হচ্ছে 10 কুলম্ব, আবার তারপরের 1 সেকেন্ডে পার হচ্ছে 40 কুলম্ব। মানে এখানে বলতে পারছি যে বহু ক্ষেত্রে পরিবাহীর মধ্য দিয়ে তড়িদাধানের প্রবাহ সমহারে হয় না, অর্থাৎ যে আমাদের এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 20 কুলম্ব, 1 সেকেন্ডে 20 কুলম্ব, 1 সেকেন্ডে 20 কুলম্ব, 1 সেকেন্ডে 20 কুলম্ব এইরকমই হবে তা নয়। কখনো কখনো এইরকমও হয় যে আমাদের
এই একটা পরিবাহের মধ্য দিয়ে সমহারে আমাদের তড়িতাধান প্রবাহিত হয় না, এইরকমটা হয়। কিরকম? 1 সেকেন্ডে 10 কুলম্ব, 1 সেকেন্ডে 20 কুলম্ব, 1 সেকেন্ডে 5 কুলম্ব, 1 সেকেন্ডে 40 কুলম্ব। মানে বহু ক্ষেত্রে আমাদের কি বলতে পারি, বহু ক্ষেত্রে পরিবাহীর মধ্য দিয়ে তড়িতাধানের প্রবাহ সমহারে হয় না, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তড়িতাধানের অতিক্রমের হার পরিবর্তিত হয়। আর আমরা এই ফর্মুলা থেকে বলতে পারি যে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে যেমন যেমন আমাদের এই তড়িতাধানের প্রবাহের পরিবর্তন হবে, তেমন তেমনি আমাদের এই তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহ বা কারেন্ট আয়ও কিন্তু পরিবর্তিত হয়ে হয়ে যাবে। সিম্পল জিনিস, একদম শর্টকাটের ব্যাপার। একদম ঠিক দাদা। এর ফলে আমাদের কি প্রবাহ মাত্রা আয়ু সময়ের সঙ্গে সঙ্গে কমে বাড়ে। এক্ষেত্রে আয়কে সময়ের একটি অপেক্ষক বলা যেতে পারে। তাহলে আমাদের এইরকম একটা সিচুয়েশন বা এইরকম একটা ক্ষেত্রে আমরা আমাদের আয়কে কি, এটা আয়কে আমরা ফাংশন অফ টি বলতে পারি, অর্থাৎ কি সময়ের অপেক্ষক হচ্ছে আমাদের আয়। যেমন যেমন সময় আমাদের যাবে, সময়ের ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের আয়টা, এটা আমরা বলতে পারি কিনা। আবার বলছি যে বহু ক্ষেত্রে পরিবার মধ্য দিয়ে আমাদের এই তড়িতাধানের প্রবাহ সমহারে হয় না, অর্থাৎ কি সময়ের সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এই পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতাধানের পরিমাণ কিন্তু কমে বাড়ে। আর যখনই আমাদের এই তড়িতাধানের পরিমাণটা কমে বাড়ে, তেমন তেমন আমাদের এই যে কারেন্ট বা প্রবাহ মাত্রা, সেটাও কিন্তু আয়টাও কিন্তু কমে আর বাড়ে। মানে এখানে আমরা আমাদের আয়কে সময়ের একটি অপেক্ষক বলতে পারি, এই সম্পর্কে কোনো আমাদের সমস্যা নাই। এবং এই ধরনের সাধারণভাবে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, আমাদের এই পরিবাহের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা তা কিন্তু পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কমছে, যেহেতু সময়ের একটা অপেক্ষা হচ্ছে আমাদের কি এই প্রবাহ মাত্রা আয়। তাই কি বলতে পারি যে আমাদের এইরকম একটা সাধারণ পরিবর্তনশীল প্রবাহ মাত্রার ক্ষেত্রে কি আমাদের এই রকমের পরিবর্তনশীল প্রবাহ মাত্রার ক্ষেত্রে বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি আমাদের এরকম তড়িৎ প্রবাহের ক্ষেত্রে শূন্য থেকে কি শূন্য থেকে টি শূন্য থেকে টি সময়ের ব্যবধানে পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রান্ত মোট তড়িতাধারের পরিমাণটা হবে কিউ সমান इंटीग्रेशन 0 থেকে টি যখনই আমরা আইটির করে দেব। समझी क्या? সরি, দেখি হবে समझी क्या? তাহলে আমাদের একটা পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমাদের তড়িতাধান যদি নির্ণয় করতে বলে, তাহলে কি আমরা কিউ সমান ইন্টিগ্রেশন দেব, যা লিমিট দেব 0 থেকে টি আইটিটি। আশা করি এই সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে না, আর আমরা বেশি কথা কিন্তু এই সম্পর্কে আর বলছি না। ঠিক আছে, চলো ভাই এরপর আমাদের তড়িৎ প্রবাহের একক সম্পর্কে বুঝে নেওয়া যাক। আরেকটা কথা, আমাদের দেখো আমাদের এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, এই তড়িৎ প্রবাহের একটা মানই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটাও কিন্তু মাথার মধ্যে তোমরা সেট করে নেবে। ঠিক আছে, ওকে। মানে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটাও কিন্তু বুঝে নাও, এটাও কিন্তু জেনে রাখো। ওকে, তাহলে চলো এরপর আমাদের তড়িৎ প্রবাহের একক সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক, একটু জেনে নেওয়া যাক। ঠিক কিনা? একদম ঠিক। তো আমাদের এই তড়িৎ প্রবাহের এককটাও নির্ণয় করা খুবই সোজা, একদম সহজ জিনিস। কি দাদা, পারবো কিনা? একদম দাদা। যে তোমরা জানি যে আমাদের প্রবাহ মাত্রার একক যেটা আছে সেটা কি হবে, আমাদের প্রবাহ মাত্রা যেহেতু আমাদের তড়িৎ প্রবাহের একটি মান, তাই আমরা প্রবাহ মাত্রার যে একক সেটাই আমাদের তড়িৎ প্রবাহের একক। এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। ঠিক কিনা? একদম ঠিক। চলে ভাই, ফির এককটা কি হবে সেটা অবশ্যই তুমি পারবে নির্ণয় করতে, তাও আমি একটু বলেই দিই। যখন ক্লাসটা আমরা সিলেবাস ওয়াইজ প্রসেস করবো বলেছি, তখন ছেড়ে আর কি লাভ, পুরো গোড়া থেকে নিয়ে নি। ঠিক কিনা মেরে ভাই?
একদম ঠিক দাদা, পুরো গোড়া থেকে নিয়ে নেওয়া যাক। তাহলে কি আমাদের আচ্ছা তড়িৎ প্রবাহের যে একক, সেই একক সম্পর্কে বোঝো। প্রবাহ মাত্রার একক সেটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহের একক, যেহেতু আমাদের এই প্রবাহ মাত্রা হচ্ছে তড়িৎ প্রবাহের একটি মান, বুঝতে পারি তো? মানে প্রবাহ মাত্রা যেটা সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে প্রবাহ মাত্রার একক কি হবে? বলতে পারি যে আমাদের তড়িদা ধানের একক বাই সময়ের একক। তো বলো তো তড়িদা ধানের একক কি বটে রে? আরে দাদা কুলম্ব বটে। এবং আমাদের সময়ের একক কি বটে? আরে দাদা কি যে বলো না, সেকেন্ড বটে। তাহলে এখন কি আমরা বলতে পারি আমাদের প্রবাহ মাত্রা আয়ের একক হচ্ছে কি কুলম্ব ইনটু সেকেন্ড ইনভার্স, আর আমরা এই কুলম্ব ইনটু সেকেন্ড, এই কুলম্ব ইনটু সেকেন্ড ইনভার্স কে বলে থাকি কি দাদা? আমাদের অ্যাম্পিয়ার। মানে আমরা আমরা আমাদের এই প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, বা তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। এটা আমরা এখানে পরিষ্কার করে বলতে পারি, কোনো চাপ কোনো সমস্যা আমাদের কিন্তু এখানে নেই। ঠিক আছে, একদম ঠিক দাদা। তাহলে কি প্রবাহ মাত্রার উপরিক্ত সংজ্ঞা অনুসারে বলতে পারি প্রবাহ মাত্রা একক হচ্ছে তড়িৎ আধানের একক বা সময়ের একক, এবং আমরা তড়িৎ আধানের একক জানি কি কুলম্ব, এবং সময়ের একক জানি আমরা সেকেন্ড। তাহলে আমরা আই অর্থাৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহের একক আমরা বলতে পারি কি আমাদের কুলম্ব ইনটু সেকেন্ড ইনভার্স, যাকে আমরা অ্যাম্পিয়ার বলে থাকি। মানে আমাদের প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহের যে একক সেটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। আশা করি আর এই সম্পর্কে কোনো কথা বলতে আমাদের হবে না। না না না, আরে চলো তাহলে আমরা আবার বলতে পারি কি যে আমরা বলতে পারি এখান থেকে কি আমাদের 1 অ্যাম্পিয়ার সমান বলতে পারি কি 1 অ্যাম্পিয়ার সমান বলতে পারি 1 কুলম্ব বাই কি রে 1 সেকেন্ড। ঠিক কি না? একদম ঠিক বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে কুলম্ব, বা বলতে পারি কুলম্ব সমান হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। এই সম্পর্কে কোনো সমস্যা নেই। তাহলে কি আমাদের কুলম্ব সমান বলতে পারি অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, আবার বলতে পারি 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। সুতরাং আমরা এখন বলতে পারি কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎধান প্রবাহিত হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে কি অ্যাম্পিয়ার কি, অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি? আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎধান প্রবাহিত হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা বলতে পারি। আবার বলছি, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎধান প্রবাহিত হলে সেই পরিবাহীটির যে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ সেটা আমরা 1 অ্যাম্পিয়ার বলতে পারি। ঠিক কিনা বলো, ঠিক কিনা? একদম ঠিক। আর আবার বলছি যে আমাদের তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের যে মান, সেই মানই হলো আমাদের প্রবাহ মাত্রা। তাই যদি বলা হয় কোথাও যে প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, আবার যদি বলা হয় তড়িৎ প্রবাহ আমাদের 10 অ্যাম্পিয়ার, তাহলে কনফিউশন সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার এবং তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার, দুটো কিন্তু আমাদের সমান বা সমর্থক বা একই রকম, এটা আমরা বলতে পারি। ঠিক কিনা? একদম ঠিক। তো চলো ভাই, এরপর আমাদের তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় সেই সম্পর্কে একটু
বুঝে নেওয়া যাক, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহের প্রচলিত দিক সম্পর্কে এখন আমরা জানবো। কনভেনশনাল ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট। ববি মাঝে সে তাহলে কি ঘুম পাচ্ছে কি? আরে এত তাড়াতাড়ি ঘুম পালে হবে? এখন তো পুরো ক্লাসটা বাকি রয়ে গেছে মেরে भाई। चलो थोड़ा सा और हम लोग जान लेते हैं খুবই মজে সে, একদম সহজ করে, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ করে জানবো, একদম মজার সাথে জানবো, চাপ লেনে কা কোই বাত নেই। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে আমাদের কনসেপ্টের কোন রকম ডাউট থাকা কিন্তু কথাই নয়। আর তাও যদি ডাউট থেকে যায় তাহলে অবশ্যই, যদি ছোট খাটো ডাউট হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আর যদি বেশি বড় কোনো ডাউট হয়ে থাকে তাহলে তোমরা আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দাও, আমি তোমাকে পার্সোনালি বুঝিয়ে দেবো, ববি ফ্রি অফ কস্ট। শুধু একটা জিনিস, তোমাকে লজ্জা আর ভয় হাঁটাতে হবে, অর্থাৎ কি তোমাকে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়ে উঠতে হবে, তাহলে তুমি কি তোমাকে হতে পারবে। আর যতক্ষণ না তুমি ইন্ট্রোভার্ট গিরি ছেড়ে একজন এক্সট্রোভার্ট হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে বেশি উন্নতি করতে পারবে না। তাই আবার বলছি, ভয় হাটাও, লজ্জা হাটাও, কমেন্ট আমাকে জানাও কোথায় কোথায় প্রবলেম বা ডাউট হচ্ছে। আর যদি তোমাদের কোথাও প্রবলেম না হয় তাও কমেন্টে জানাবি যে দাদা ক্লাসটা সেই যা রা হ্যায়। ওকে, তাহলে চলো আমরা, আরে 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 ইয়েস ইয়েস ইয়েস, চলো ভাই চলো, আমরা এখন তড়িৎ প্রবাহের প্রচলিত দিকটি জেনে নিই। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক সম্পর্কে জানি। কনভেনশনাল ডাইরেকশন অফ কনভেনশনাল ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট। কনভেনশনাল ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ কি তড়িৎ প্রবাহের প্রচলিত দিক অনুসারে আমরা এখন জানবো যে আমাদের তড়িৎ প্রবাহের যে প্রচলিত দিক, যে দিকটি আমরা সবাই জানি, সেই দিকটি বাস্তবে কিরকম হয় আর কিরকম নয়। ঠিক আছে, চলো ভাই। তো আমরা যদি এখন আমাদের আমরা যদি এখন আমাদের দুটো কি দুটো কি এখন যদি আমরা দুটি বস্তু বা দুটি পরিবাহী নিই, এই একটা বস্তু, এই একটা বস্তু, তো আমরা এখন যদি দুটো বস্তু বা দুটি পরিবাহী নিই এবং সেই দুটি বস্তু বা পরিবাহীর অপর যদি আমরা দুটি বিন্দু নিই এবং দেখি যে আমাদের এই বিন্দুটার তড়িৎ বিভব বেশি, তাহলে আমরা তাকে ধনাত্মক বিভব বস্তু বা আমাদের ধনাত্মক কিরে বিন্দু বলবো। আবার বলছি যে আমরা যদি দুটো বস্তু বা পরিবাহীর উপরিস্থিত দুটি বিন্দু নিই এবং দেখি যে আমাদের যে বিন্দুর তড়িৎ বিভব বেশি তাকে আমরা ধনাত্মক বস্তু বা ধনাত্মক বিন্দু বলবো, এবং যে বিন্দুটার বিভব কম তাকে আমরা ঋণাত্মক বস্তু বা ঋণাত্মক বিন্দু বলবো। এটা মাথার মধ্যে কিন্তু ক্যাচ করে রাখো। আবার বলছি শোনো, একদম সিম্পল জিনিস। আমরা দুটো বস্তু বা দুটি পরিবাহী নিয়েছি, এবার সেই দুটি বস্তু বা পরিবাহীর অপরে আমরা দুটি বিন্দু নিয়েছি। এখন যদি আমাদের এই বিন্দুটার মধ্যে তড়িৎ বিভবের পরিমাণটা বেশি হয় তবে আমরা এই বিন্দুটিকে ধনাত্মক বিন্দু বা এই বস্তুটিকে ধনাত্মক বস্তু বলবো। আবার আমাদের এই বস্তুটার উপর যে বিন্দু আছে সেই বিন্দুটার বিভব যদি কম হয় তাহলে আমরা এই বিন্দুটিকে ঋণাত্মক বিন্দু বা পুরো বস্তুটিকে ঋণাত্মক বস্তু বলবো। আশা করি আর কোনো সমস্যা নেই। তাহলে দুটি বস্তু বা পরিবাহের উপস্থিত দুটি বিন্দুর মধ্যে যার বিভব বেশি তাকে ধনাত্মক বস্তু বা বিন্দু, এবং যার বিভব কম তাকে ঋণাত্মক বস্তু বা বিন্দু বলা হয়। আর এখন আমরা আমাদের তড়িৎ বিভবের ধর্ম অনুসারে কয়েকটা কথা আমরা কিন্তু এখানে পুরো স্পষ্ট করে মজার সাথে আর সহজ করে বলতে পারি। কি দাদা
चलो से সম্পর্কে थोड़ा हम तुमको समझाते हैं। तो আমরা কি রে, আমরা আমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারে পড়েছি এবং সেখানে আমরা জানি আমাদের কি, আমাদের তড়িৎ বিভবের ধর্ম অনুসারে আমরা কি বলতে পারি, আমরা কি কি জানি। আমরা তাহলে এখন আমরা তড়িৎ বিভবের ধর্ম থেকে জানি বা জানা যায় পরিবাহীর মধ্যে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, আমাদের পরিবাহীর মধ্যে মুক্ত ধনাত্মক তড়িদাদান থাকলে কি আমাদের কোন কি হচ্ছে, আমাদের পরিবাহের মধ্যে মুক্ত ধনাত্মক তড়িদাদান থাকলে তার প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এটা হচ্ছে কিনা যে আমরা আমাদের তড়িৎ বিভবের ধর্ম অনুসারে আমরা জানি কিনা, নম্বর 1 যে আমাদের কোন একটা পরিবাহের মধ্যে যদি মুক্ত ধনাত্মক তড়িদাদান থাকে, কি রে বদ্ধ নয় মুক্ত, বদ্ধ আর মুক্ত সম্পর্কে আমরা জানি, বেশি কথা বলো না, ওকে। চলো তাহলে কি হচ্ছে যে কোন পরিবাহের মধ্যে যদি মুক্ত ধনাত্মক তড়িদাদান থাকে তাহলে সেই মুক্ত ধনাত্মক তড়িদাধান অর্থাৎ আমাদের এই তড়িদাধানের প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, জানে কিনা। উচ্চ বিভব যদি এইটা হয় এবং নিম্ন বিভব যদি এই প্রান্তটা হয় তাহলে বলতে পারে কি যে আমাদের উচ্চ বিভব অর্থাৎ এই প্রান্ত থেকে আমাদের নিম্ন বিভব অর্থাৎ কি ওই প্রান্তের দিকে আমাদের এই মুক্ত ধনাত্মক আধানগুলো প্রবাহিত হবে। এই সম্পর্কে আমরা জানি আমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারে আমরা বুঝেছি, অনেক সহজ করে আমরা এটা কিন্তু বলতে পারি, অনেক বাচ্চা থেকে আমরা এটা শিখেও আসছি, ঠিক কিনা, একদম ঠিক। তাহলে কি নম্বর 1 হচ্ছে যে পরিবাহের মধ্যে মুক্ত ধনাত্মক তড়িদাদান থাকলে তার প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ঠিক আছে, একদম ঠিক। আর আমরা কি বললাম, যখন কোনো একটা বিন্দু বা বস্তু আমাদের উচ্চ বিভবে থাকবে তখন সেই বস্তুটিকে বলা হয় কি ধনাত্মক বস্তু, মানে এখানে কি অনেক বেশি পরিমাণে আমাদের ধনাত্মক আধান থাকবে। আবার আমরা দেখলাম যে বিন্দুটার বিভবটা কম তাকে বলা হয় ঋণাত্মক বস্তু, মানে কি তার মধ্যে অনেক বেশি করে কি ঋণাত্মক আধান থাকবে, এটা জানি। আর এখানে যেহেতু আমাদের মুক্ত ধনাত্মক আধান আছে, আবার সেই মুক্ত ধনাত্মক তড়িদাধান গুলা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তার কারণটা কি, তার কারণটা হচ্ছে যে আমরা জানি উচ্চ বিভবে অনেক বেশি ধনাত্মক তড়িদাধান থাকে এবং আমরা জানি যে ধনাত্মক ধনাত্মক কিন্তু লটকি ব্যাক নাই, এই ধনাত্মক গুলাকে দূরের দিকে ফেঁকে দিবে। আর কি জানি, আমরা জানি যে আমাদের নিম্ন বিভবে ঋণাত্মক আধান থাকে, মানে কি সে ঋণাত্মক গুলাকে নিজের দিকে টানে দিবে। তার জন্য বলতে পারি যে আমাদের কোন পরিবারের মধ্যে মুক্ত ধনাত্মক তড়িদাদান থাকলে সেই মুক্ত ধনাত্মক তড়িদাদান গুলি প্রবাহিত হয় আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এই সম্পর্কে কোথাও প্রবলেম হয় যদি তাও কিন্তু কমেন্ট আমাকে জানাও, আমি একদম সহজ করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে হলে তোমাকে কিন্তু বুঝিয়ে দেব, চাপের কোনো ব্যাপার নেই, ওকে দাদা, ওকে। 2 নাম্বার হচ্ছে যে কোন পরিবাহের মধ্যে মুক্ত ঋণাত্মক আধান থাকলে তার প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা আমরা বলতে পারি কিনা, একদম বলতে পারি। কি দাদা যে আমাদের এখন কিরে কোন পরিবাহিতে যদি মুক্ত ঋণাত্মক আধান থাকে তাহলে সেই মুক্ত ঋণাত্মক আধানগুলি আমাদের প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। কারণ কি এখানে ঋণাত্মক আধান বেশি আছে, নিম্ন বিভব মানে কি সেই বস্তুতে ঋণাত্মক আধান অনেক বেশি আছে। আর ঋণাত্মক কখনো কখনো লটকালটকি হবে নাই, ঋণাত্মক বলে ভাগ যা, আমরা এখনই ঋণাত্মক হয়ে আছে অনেক বেশি, তারপর আরো এদিকে আসছে,
নিব আমরা নিব নাই। এই বলবে কি আমাদের নিম্ন বিভবে যেহেতু অনেক বেশি ঋণাত্মক আধান থাকে, তাই সেই নিম্ন বিভবে ঋণাত্মক আধান থাকার জন্য সেগুলি আমাদের মুক্ত ঋণাত্মক আধানগুলিকে ধনাত্মক অর্থাৎ উচ্চ বিভবের দিকে ফেঁকে দেবে। আর উচ্চ বিভবে আমাদের যেহেতু ধনাত্মক আধান অনেক বেশি পরিমাণে থাকে, তাই কি তারা ঋণাত্মক খুঁজে বলছে আয় চলে আয় চলে আয়। ওকে, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে কি বলতে পারি আমরা আমাদের তড়িৎ বিভবের ধর্ম অনুসারে জানি যে যখন কোনো পরিবার মধ্যে আমাদের মুক্ত ধনাত্মক তড়িৎ থাকে, তখন সেই মুক্ত ধনাত্মক তড়িৎ-আধানগুলি আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আবার 2 নম্বর হচ্ছে যে আমাদের যখন কোনো পরিবাহীতে ঋণাত্মক মুক্ত ঋণাত্মক আধান থাকে, তখন সেই মুক্ত ঋণাত্মক আধানগুলি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কিন্তু প্রবাহিত হয়। এই সম্পর্কে আর কোনো সমস্যা কিন্তু আমাদের নেই আশা করি। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এই দিকে হয় ঋণাত্মক আধান প্রবাহিত, এই দিকে হচ্ছে ধনাত্মক আধান প্রবাহিত। বাট আমাদের যে তড়িৎ, সেই তড়িৎটা কোন দিকে প্রবাহিত হয়, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহের যে প্রচলিত দিক সেটি ঋণাত্মকের দিকে নাকি ধনাত্মকের দিকে, এই প্রশ্নটা আশা করি এবার মাথার মধ্যে আসছে। তো দেখো ভাই আমাদের এই এটা কি রে, এটা উচ্চ, এটা কি উচ্চ পড়ে, হ্যাঁ উচ্চ বিভব আছে, এটা উচ্চ বিভব, এটা হচ্ছে কি নিম্ন বিভব। বেশি কথা বললে মুশকিল, ওকে কনফিউশন সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? একদম। তাহলে আমরা এখন বলতে পারি কি, আমরা এখন বলতে পারি যে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কি দাদা, যে আমাদের ঋণাত্মক মুক্ত ঋণাত্মক আধান নিম্ন থেকে উচ্চের দিকে প্রবাহিত হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। আবার আমাদের মুক্ত ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে এখন আমাদের তড়িৎ প্রবাহের যে প্রচলিত দিক সেটি এইদিকে নাকি এইদিকে? আমাদের এই যে তড়িৎ প্রবাহের দিক সেটি আমাদের কোন দিকে? আমাদের প্রচলিত প্রথা অনুসারে আমাদের তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হয়? মুক্ত ধনাত্মক প্রবাহের দিকে নাকি মুক্ত ঋণাত্মকের প্রবাহের দিকে? তাহলে এই সম্পর্কে মাথার মধ্যে গুঁজে নাও কি দাদা, আমাদের মুক্ত ধনাত্মক তড়িৎ-আধানগুলি মুক্ত ধনাত্মক তড়িৎ-আধানগুলি যে দিকে প্রবাহিত হয় সেই দিক দিয়ে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহের দিক হয় প্রচলিত প্রথা অনুসারে। তাহলে যদি বলা হয় যে এখন আমাদের কি হচ্ছে কিরে, এখন আমাদের তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে হয়? তড়িৎ প্রবাহের দিকটা হয় আমাদের ধনাত্মক তড়িৎ-আধান দিকে। তাহলে এখন যদি আমাদের উচ্চ বিভব এবং নিম্ন বিভব বিশিষ্ট দুটা বস্তুকে আমরা একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই, তখন আমাদের তখন আমরা আমাদের তড়িৎ প্রবাহের দিকটি কোন দিকে বলবো? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নাকি নিম্ন থেকে উচ্চের দিকে? তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে আমরা জানি আমাদের তড়িৎ প্রবাহের প্রচলিত প্রথা অনুসারে আমাদের মুক্ত ধনাত্মক তড়িৎ-আধানগুলি যে দিকে প্রবাহিত হয় সেই দিকে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ বা দিকটি কিন্তু হয়। আর আমরা জানি আমাদের মুক্ত ধনাত্মক তড়িৎ-আধানগুলি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। আর সেই দিকই হবে কি আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ বা দিক আমাদের প্রচলিত প্রথা অনুসারে। মানে এখানে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহের দিকটি হবে, যা আমরা তীর চিহ্ন দ্বারা এখানে বোঝাচ্ছি। ঠিক আছে? তাহলে কি বলা হয়, যদি বলা হয় এখানে যে আমাদের তড়িৎ প্রবাহের দিকটি প্রচলিত প্রথা অনুসারে কোন দিকে হয়, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি আমাদের আমাদের আমরা যখনই বলতে পারি কি যে আমাদের মুক্ত ধনাত্মক তড়িৎ-আধানগুলি যে দিকে প্রবাহিত হয় সেই দিকটি হচ্ছে আমাদের
তড়িৎ প্রবাহের দিক বা অভিমুখ, মানে আমাদের প্রচলিত প্রথা বলছে যে আমাদের তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত বস্তুর দিকে। আশা করি আর কোনো সমস্যা নেই, এটাও কিন্তু বারবার করে বললাম, এটাও কিন্তু মাথার মধ্যে প্রসেট আমি আশা করে নিচ্ছি। তো চলো ভাই আরেকটা কথা আমরা জেনে নিই। দেখো তো এই জিনিসটা আমি সত্যি বলছি কিনা, বলো কমেন্ট আমাকে। যদি আমাদের কোনো একটা ধাতব পরিবাহী নিই, তো বলো তো একটা একটা ধাতব পরিবাহী নিয়েছি, ঠিক আছে? তো বলো ভাই আমাদের একটা ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ হয় কিসের সাহায্যে? আমাদের একটা ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রনের সাহায্যে, ঠিক কিনা? একদম ঠিক। আর আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রন হয় ঋণাত্মক আধানযুক্ত, এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নেই। আবার বলছি, আমরা সবাই জানি যদি এখন আমাদের একটা ধাতব পরিবাহী নেওয়া হয়, তাহলে বলতে পারে কি যে ধাতব পরিবাহীটির মধ্য দিয়ে বা একটি ধাতব পরিবাহীর মধ্য দিয়ে আমাদের তড়িতের প্রবাহ হয় ইলেকট্রনের সাহায্যে। অর্থাৎ আমাদের মুক্ত ইলেকট্রন যেভাবে প্রবাহিত হয় সেভাবে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহিত হয়। আবার বলছি শোনো, আমরা যদি যে কোনো একটা ধাতব পরিবাহী নিই, তাহলে আমরা জানি যে আমাদের ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ জন্যই কিন্তু আমাদের ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হয়। আবার বলছি, আমরা কি জানি যে আমরা সবাই জানি দাদা, কি রে কি জানি, বলো 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 বলো। আমাদের ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ হয় মুক্ত ইলেকট্রনের প্রবাহের দরুন, ঠিক আছে? আর যেহেতু ইলেকট্রনগুলি আমাদের ঋণাত্মক আধানযুক্ত এবং আমরা জানি যে আমাদের ঋণাত্মক আধানগুলি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, এই সম্পর্কে কোনো সমস্যা না। তাহলে এখানে আমরা বলতে পারি একটা কথা, আমরা এখানে একটা কথা বলতে পারি যে আমাদের প্রচলিত প্রথা অনুসারে কি জানি উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবের দিকে, কিরে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহ হয়। মানে আমাদের তড়িৎ প্রবাহের যে প্রচলিত প্রথা সেটি হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কিন্তু আমরা জানি যে আমাদের একটা ধাতব পরিবাহীতে আমাদের আমাদের একটা ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রন প্রবাহের দরুন, এবং আমাদের প্রত্যেকটি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান যুক্ত। আর আমরা জানি আমাদের ঋণাত্মক আধানগুলি কি হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে। মানে বুঝতে পারছি কি, যেহেতু ইলেকট্রন গুলি ঋণাত্মক আধান যুক্ত তাই এদের প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, যা স্পষ্টতই তড়িৎ প্রবাহের প্রচলিত দিকের প্রথা অনুসারে বিপরীতমুখী। পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের তড়িৎ প্রবাহের যে প্রচলিত প্রথা সেটি হচ্ছে এদিকে, কিন্তু আমাদের এই ধাতব পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় সেটি কিন্তু কি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের প্রচলিত প্রথা অনুসারে দিক তার দিকের বিপরীত দিকে হচ্ছে। এই সম্পর্কে কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে কি হচ্ছে যে জানি যে মুক্ত ইলেকট্রন প্রবাহ আমাদের কি নিম্ন থেকে উচ্চের দিকে হয়, এটাও মাথায় রাখবে। তাহলে যদি বলা হয় যে আমাদের ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, তাহলে বলতে পারে কি যে আমাদের তড়িৎ প্রবাহের যে প্রচলিত প্রথা উচ্চ থেকে নিম্ন তার বিপরীত দিকে আমাদের কি হয় একটা ধাতব পরিবাহীতে কি হয় তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ নিম্ন থেকে উচ্চের দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা মাথায় রাখবে। ওকে দাদা, ওকে ওকে ওকে। চলো ভাই এরপর দুই একটা কথা আমরা সমপ্রবাহ কি সমপ্রবাহ বা আমাদের
কিরে, ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট এবং আমাদের পরিবর্তী প্রবাহ বা অ্যাল্টারনেটিং কারেন্ট বা এসি সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক খুবই সহজে। আরে একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস বলে দিচ্ছি, দেখো বলে দিচ্ছি। সমপ্রবাহ কি জিনিস দেখো ভাই। সমপ্রবাহ যখন আমরা এখন তড়িৎ প্রবাহ সম্পর্কে জানছি, তখন কি প্রবাহ, সমপ্রবাহ, পরিবর্তী প্রবাহ সেই সম্পর্কে একটু বুঝিয়ে নেওয়া যাক, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট কি সেই সম্পর্কে বোঝো। দেখো ভাই, আমাদের কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে, আমাদের কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে এক টানা একই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তবে তাকে বলা হয় সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা শর্টকাটে বলা হয় ডিসি প্রবাহ। বুঝতে পারলে তো? আবার বুঝে নাও, আমাদের কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে এক টানা একই দিকে, এইদিকে এইদিকে এইদিকে, আমাদের কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে এক টানা একই দিকে তড়িৎ প্রবাহিত হলে, কি তড়িৎ প্রবাহিত হলে তাকে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বলে। আবার বলছি, কোন পরিবাহের মধ্য দিয়ে একটানা একই দিকে তড়িৎ প্রবাহিত হলে তবে তাকে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা শর্টকাটে ডিসি বলা হয়। এবং আমাদের পরিবর্তী প্রবাহ কি জিনিস এটাও বুঝতে পারছি অবশ্যই। পরিবর্তী প্রবাহ বা অ্যাল্টারনেটিং কারেন্ট কি জিনিস দাদা? আমাদের কোন একটা পরিবাহের মধ্য দিয়ে যখন, আমাদের কোন একটা পরিবাহের মধ্য দিয়ে যখন আমাদের তড়িতের প্রবাহ সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, অর্থাৎ কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে হয়, তখন তাকে পরিবর্তী বা অ্যাল্টারনেটিং কারেন্ট বলা হয়। কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক যদি নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয়, তবে তাকে পরিবর্তী বা অ্যাল্টারনেটিং কারেন্ট বা শর্টকাটে এসি বলা হয়। আবার বলছি শোনো, আমাদের কোন একটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, আমাদের কোন একটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে এদিকে ওদিকে পর্যায়ক্রমে বিপরীতমুখী হয়, তবে তাকে আমাদের, তবে সেই প্রবাহকে আমরা পরিবর্তী বা অ্যাল্টারনেটিং কারেন্ট বা শর্টকাটে এসি বলতে পারি। আবার বলছি, যখন কোন একটা পরিবাহের মধ্য দিয়ে এক টানা একই দিকে তড়িৎ প্রবাহিত হয়, তখন তাকে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বলা হয়। আবার যখন কোন একটা পরিবাহের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে এদিকে কখনো এদিকে বিপরীতমুখী হয়, তখন তাকে আমরা আমাদের পরিবর্তী প্রবাহ বা অ্যাল্টারনেটিং কারেন্ট বা শর্টকাটে আমরা এসি বলে থাকি। ওকে ওকে, চলো ভাই এরপর তড়িৎ প্রবাহের উৎস সম্পর্কে বুঝে নেওয়া যাক। সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট, এটাও কিন্তু অনেক সহজ, একদম সহজ জিনিস, একদম মজার জিনিস, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই মেরে ভাই, একদম সহজ জিনিস, জাস্ট দেখো তাহলেই বুঝতে পারবে। জিনিসটা একদম সহজ, একবার পড়লে বুঝতে পারবে, বাট যদি আমি বুঝাই দিই তাহলে কি মজা করে বুঝবো, তার জন্য কি বলেই দিই, ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে চলো তড়িৎ প্রবাহের উৎস সম্পর্কে বুঝে নে যাক। আচ্ছা, আমাদের যেখানে যে সৃষ্টি হয় তাকে বলা হয় কি? আমাদের উৎস বলা হয়। যেমন একটা নদীতে আমাদের জল প্রবাহিত হয়, তো জলটা কোথায় সৃষ্টি হয়েছে? জলটা যেখানে তৈরি হচ্ছে বা জলটা যে কারণের জন্য আমাদের নদীতে প্রবাহিত হচ্ছে, তাকে বলা হয় কি? নদীর উৎস। ঠিক তেমনই আমাদের কোনো একটা পরিবাহিতে যে কারণে বা যে যে কারণে বা যার জন্য আমাদের কোনো একটা পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হবে, সেই কারণটিকে বা তাকে
আমরা আমাদের তড়িৎ উৎস বলবো, কারণ কি সেই যন্ত্র বা সেই ব্যবস্থাটি কিন্তু আমাদের পরিবারের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। ঠিক আছে কিনা? একদম ঠিক। যেমন আমার উৎস হচ্ছে আমার মাতাশ্রী, তোমার উৎস হচ্ছে তোমার মাতাশ্রী, ঠিক তেমনই আমাদের তড়িৎ প্রবাহ যে কারণে হয় সেই কারণটিকে, সেই ব্যবস্থাটিকে, সেই যন্ত্রটিকে আমরা বলবো আমাদের তড়িতের উৎস। মানে যেখানে সৃষ্টি হয় তড়িৎ সেখানে বলা হচ্ছে কি আমাদের তড়িৎ উৎস। ওকে, চলো চলো চলো, এটা কিন্তু সত্যি কথা নয়, এটা কিন্তু সত্যি কথা নয় যে আমাদের তড়িৎ যেখানে সৃষ্টি হয় সেটা হয় তড়িৎ উৎস না। আমাদের যেখানে তড়িৎ সৃষ্টি হয় সেটাকে আমরা তড়িৎ উৎস বলছি না। আমাদের কোনো একটা পরিবাহী নিয়েছি, এবার সেই পরিবাহীতে যে কারণের জন্য একদিক থেকে অন্যদিকে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই কারণটিকে, সেই ব্যবস্থাটিকে বা সেই যন্ত্রটিকে আমরা তড়িৎ উৎস বা সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট বলবো। ঠিক আছে, একদম ঠিক। তাহলে চলো তড়িৎ উৎস সম্পর্ক थोड़ा समझ लेते हैं। तड़ित उत्सव, सोर्स ऑफ इलेक्ट्रिक কারেন্ট मेरे भाई, सोर्स ऑफ इलेक्ट्रिक करंट। माय इंग्लिश इज वेरी बैड है, ये वर्ड আমি পারি মনে হয়। ओके, अरे भाई कैसे इंजीनियरिंग कर लिया भाई हमने, विदाउट इंग्लिश कैसे कर लिया यार। ओके भाई चलो দেখা যাক। তো দেখো ভাই, আমরা জানি যে আমাদের জলপ্রবাহের সাথে তড়িৎ প্রবাহ কিন্তু একদম অনুরূপ একটা ঘটনা। মানে যেমন যেমন আমাদের জলের প্রবাহ হয় উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে, ঠিক তেমনই আমাদের তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। মানে বলতে পারি কি যে আমাদের জলের প্রবাহ এবং তড়িৎ প্রবাহ দুটি একই বা অনুরূপ ঘটনা। ঠিক কিনা? একদম ঠিক। তাহলে চলো একটা মজার জিনিস বুঝে নেওয়া যাক। দেখো ভাই, এ হচ্ছে আমাদের একটা পাত্র যেখানে অনেক জল আছে এবং আরেকটা আমরা পাত্র এখানে নিয়েছি। ওকে, ঠিক আছে। আবার আমাদের এই পাত্রের মধ্যে জলটা অনেক বেশি আছে, ঠিক আছে কিনা? এবং এই পাত্রের মধ্যে জলটা অনেক বেশি আছে। মানে আমাদের এই পাত্রের যে জলের লেভেল সেটা হচ্ছে কি উচ্চ আছে, উচ্চ লেভেল। গুড 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 গুড। এবং এটা কি এর মধ্যে জলটা আছে, আবার জলটা জলের লেভেলটা আছে নিম্ন লেভেল। আবার যদি আমরা এখন আমাদের কোনো একটা নলকে, যার নাম হচ্ছে আমরা সি, যদি আমরা এখন এই উচ্চ লেভেল যুক্ত জলের সঙ্গে আমরা নিম্ন লেভেল যুক্ত জলকে একটা পাইপের সাথে যুক্ত করে দিই, তখন কিন্তু আমাদের কিরে, তখন কিন্তু আমাদের জল এই উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে প্রবাহিত হবে, যাকে আমরা জলপ্রবাহ বলে থাকি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জলটা এই পাত্র থেকে জলের এই লেভেলটা এবং জলের এই পাত্রে জলের লেভেলটা যখন পুরো সেম সেম হয়ে যাবে না, তখন কিন্তু আর আমাদের জলটা প্রবাহিত হবে না। বলতে পারে কিনা? হয় প্রবাহিত। আমাদের যে বাঁধ আছে না, সেই বাঁধের মধ্যে কি জল প্রবাহিত হয় না? কারণ কি জলের বাঁধের মধ্যে সব দিকে আমাদের জলের লেভেলটা সেম থাকে, তাই কি জলের তাই আমাদের বাঁধের মধ্যে কিন্তু জল প্রবাহিত হয় না। এবং নদীর মধ্যে কি হয়, উচ্চ লেভেল নিম্ন লেভেল থাকে, তাই নদীর মধ্যে জল প্রবাহিত হয়। ঠিক তেমনি আমাদের এইখানে দুটো পাত্র নিয়েছি এবং যে পাত্রে জলের লেভেলটা উচ্চ, সেই পাত্র থেকে আমাদের যে লেভেল, যে পাত্রে জলটা নেব কি উচ্চ লেভেলে উচ্চ লেভেলের জলের পাত্র থেকে বা উচ্চ লেভেলের জলের পাত্র থেকে আমাদের নিম্ন লেভেলের জলের পাত্রের দিকে জল প্রবাহিত হবে একটা নলের সাহায্যে। এবং যখনই এই পাত্র এবং এই পাত্রের মধ্যে জলের লেভেলটা সেম সেম হয়ে যাবে, তখন কিন্তু আর জল প্রবাহিত হবে না। তাহলে বলো তো আমরা এখন এমন কি কাণ্ড ঘটালে আমাদের এই নলটার মধ্য দিয়ে জলের প্রবাহ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে,
অর্থাৎ কি আমরা এখন দেখতে পাচ্ছি কি যে আমাদের যখন উচ্চ লেভেলে জলের সঙ্গে নিম্ন লেভেলে জলের সাথে জলটাকে আমরা একটি নলের সাথে যুক্ত করে দিচ্ছি, তখন কি হচ্ছে জলের প্রবাহ তো হচ্ছে, বাট কিছু সময় পর্যন্ত হচ্ছে। কিছু সময় পর যখনই জলের লেভেলটা সেম সেম হয়ে যাবে তখন কিন্তু আর জল প্রবাহিত হবে না। বাট আমরা যদি এখন এমন কিছু করতে চাই যাতে আমাদের এই নলের মধ্যে জলের প্রবাহ কখনো থামেই না, সব সময় জলটা প্রবাহিত হতেই থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারি রে? বলো 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 বলো। ওকে, তো কি করতে পারি এখন বলো? আমরা কি করতে পারি? তাহলে আমার মাথায় একটা আইডিয়া আসতে পারে বা কারো মাথায় একটা আইডিয়া এলো যে আমরা যদি এই পাত্রের জলটাকে এই পাত্রে একটা নলের সাহায্যে পৌঁছে দিই, তাহলে কি হবে? তাহলে এই জলটা কি হচ্ছে এইখানে জলটা উঠবে আর জলটা এইখানে আমাদের জানে পড়বে। মানে আমাদের এইভাবে কিন্তু এই এই পাত্রে জলের লেভেলটা আর এই পাত্রে জলের লেভেলটা যখনই আমাদের কি হচ্ছে এই পাত্রে জলের লেভেলটা যখনই আমরা উচ্চ রাখবো আর এই পাত্রে জলের লেভেলটা যখনই আমরা নিম্ন করে দেব, তখন কিন্তু আমাদের এই জল প্রবাহ থামবে না, সেটা কিন্তু কি প্রবাহিত হতেই থাকবে। এটা বলতে পারি কিনা? দেখো, আমরা আমাদের এই জলপ্রবাহ তখন থামবে যখন আমাদের দুটি পাত্রের মধ্যে জলের লেভেলটা সেম হয়ে যাবে। বাট আমরা এমন কিছু একটি ব্যবস্থা করলাম যে ব্যবস্থায় আমরা আমাদের দুটি পাত্রের জলের যে লেভেল সেটাকে আমরা সেম হতে দিলাম না। অর্থাৎ কি, যখনই এই পাত্রে জলটা হচ্ছে, যখনই এই নল দিয়ে জলটা প্রবাহিত হয়ে যাচ্ছে এই পাত্রে, তখন সেই জলটা আমরা পাইপের সাহায্যে তুলে নিয়ে আবার এই পাত্রে দিয়ে দিলাম। মানে কি, এই পাত্রে জলের লেভেলটা কমতে দিচ্ছি না এবং এই পাত্রে জলের লেভেলটা আমরা বাড়তে দিচ্ছি না। এই পাত্রে লেভেলটা কমবে, এই পাত্রে লেভেলটা বাড়বে, তবে তো আমাদের দুটা লেভেল সেম সেম হবে, তবে তো আমাদের জলের প্রবাহ থামে যাবে। বাট আমরা এমন কিছু করে ফেলেছি যাতে কি, যে আমরা এই পাত্রে জলটাকে কিন্তু বাড়তেই দিচ্ছি না। যখনই এক টিপকা জলটা বাড়ছে তখনই কি সেটাকে পাইপের সাহায্যে আমরা এই পাত্রে দিয়ে নিচ্ছি। মানে এই পাত্রে এবং এই পাত্রে এই পাত্রে কি, এই পাত্রটা আমরা উচ্চ লেভেলে রাখছি এবং এই পাত্রটা আমরা নিম্ন লেভেলে রাখছি। আর আমরা জানি যতক্ষণ পর্যন্ত আমাদের এই উচ্চ লেভেল এবং নিম্ন লেভেল থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের জলপ্রবাহ থামবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নল দিয়ে জলের প্রবাহ হতেই থাকবে। গুড, একদম ঠিক। তো দাদা, আমরা এমন কিসের সাহায্যে এই পাত্র থেকে জলটা তুলে এই পাত্র দিব? তখন আমরা বলতে পারি আমাদের কুয়াতে বা আমরা আমাদের যে কোনো নদীতে যখন চাষবাস করি তখন আমরা কি করি? টুলু পাম্প লাগাই, টুলু পাম্প, ছোট পাম্প। মানে কি, আমরা একটি পাম্পের সাহায্যে কিন্তু এই পাত্রে জলটা তুলে নিয়ে এই পাত্রে দিতে পারি। এবং আমাদের এই পাম্পটিকে চালানোর জন্য বাইরে থেকে আমাদের কিছু একটা শক্তি দিতে হয় কিনা? জানি যে পাম্প চালানোর জন্য আমাদের তড়িৎ শক্তির প্রয়োজন হয়, ঠিক কিনা? মানে বলতে পারি কি, যে আমরা আমাদের এই পাত্রে জলের লেভেল এবং এই পাত্রে জলের লেভেলটা কিরে, এই পাত্রে জলের লেভেল এবং এই পাত্রে জলের লেভেলের পার্থক্যটা বজায় রাখার জন্য আমরা একটি পাম্পের সাহায্যে এই পাত্র থেকে এই পাত্রে জলটা নিয়ে যেতে চাই। এবং সেই জলটা নিয়ে যাওয়ার জন্য আমরা একটি পাম্প ইউজ করি এবং সেই পাম্পটি হচ্ছে এবং সেই পাম্পটিকে চালানোর জন্য আমাদের একটা শক্তির প্রয়োজন হয়। এবং আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের এই শক্তিটার জন্যই কিন্তু আমাদের এই নলের মধ্যে জল প্রবাহ চলতেই থাকবে। যখনই আমরা পাম্পটা বন্ধ করে দিব, মানে কি, যখনই আমরা আর শক্তি দিব না তখন অটোমেটিক আমাদের কি পাম্পটা বন্ধ হয়ে যাবে। আর পাম্পটা বন্ধ হয়ে গেলে আমাদের জলটা কমে যাবে এখানে আর জলটা বাড়ি যাবে কি হবে, তারপরে জলের লেভেলটা সেম সেম হয়ে যাবে, তারপর আর জল প্রবাহ চলতে থাকবে না। এই পাইপের মধ্য দিয়ে কিন্তু জলটা আর প্রবাহিত হতে পারবে না। আমরা বলতে পারি কি, যে আমাদের এই শক্তির জন্য যতক্ষণ পর্যন্ত শক্তি দেব এই শক্তির জন্যই কিন্তু আমাদের জল প্রবাহ চলতে থাকবে। মানে বলতে পারি কি, যে আমাদের নলের মধ্যে জল প্রবাহের
যে উৎস সেটা হচ্ছে আমাদের এই শক্তিটা, ঠিক কিনা? একদম ঠিক। তো সেই রকমই একটা ব্যাপার, যখনই আমরা আমাদের বিভব পার্থক্য বিশিষ্ট দুটা পরিবাহী বস্তু নিলাম, মানে কি, এটা মনে করো আছে আমাদের উচ্চ বিভবে, কি, এটা আছে আমাদের উচ্চ বিভবে এবং এটা আছে আমাদের নিম্ন বিভবে। তো আমাদের উচ্চ বিভব আর নিম্ন বিভব, এদের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল ডিফারেন্স বা কিরে আমাদের বিভব পার্থক্য, বিভব প্রভেদ, ঠিক কিনা? তো আমাদের বিভব প্রভেদ বিশিষ্ট দুটা পরিবাহীকে যখনই আমরা একটি তার দিয়ে বা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিচ্ছি, তখনই কিন্তু আমাদের এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে, বলতে পারে কিনা? একদম ঠিক। আর আমরা এটাও জানি যে আমাদের উচ্চ বিভবটি ধীরে ধীরে কমে যাবে, তারপর নিম্ন বিভবটি ধীরে ধীরে বাড়ে যাওয়ার পর যখনই দুটা বিভব আমাদের সেম সেম হয়ে যাবে, অর্থাৎ কি, যখন আমাদের আর বিভব প্রভেদ বা আমাদের পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তখন কিন্তু আর তড়িৎ প্রবাহ আমাদের হবে না। তাহলে এখন আমরা সেই পরিবাহীতে তড়িৎ প্রবাহ চালু রাখার জন্য কি করতে পারি দাদা? আমাদের এই কেসটা করতে পারে কিনা? একদম ঠিক। তাহলে আমরা এখন এমন একটি মেশিন লাগালাম, এমন একটি ব্যবস্থা এখানে করলাম, যে ব্যবস্থার সাহায্যে আমরা আমাদের এই নিম্ন বিভব থেকে ধনাত্মক তড়িৎ ধানগুলি তুলে নিয়ে আমাদের এই উচ্চ বিভবে ধনাত্মক তড়িৎ ধানগুলিকে প্রবেশ করে দিলাম। আর যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই নিম্ন বিভব থেকে কি হবে, আমরা ধনাত্মক বিভব তুলবো এবং আমরা এই উচ্চ বিভবে তা প্রবেশ করে দিব, ততক্ষণ পর্যন্ত কি হবে, আমাদের এই পরিবেশ বস্তুটা উচ্চ বিভবে থাকবে এবং এটা নিম্ন বিভবে থাকবে। মানে বলতে পারি কি, যে আমাদের কিন্তু তড়িৎ প্রবাহ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দুটা পরিবার বিভবটা সেম সেম হচ্ছে। তো আমরা যেমন এখানে আমাদের কি হচ্ছে, আমাদের এই লেভেলের পার্থক্যটা বজায় রাখার জন্য একটা পাম্প ইউজ করেছি, ঠিক তেমনই আমরা এখানে বিভব পার্থক্য বজায় রাখার জন্য একটা যন্ত্র বা একটা ব্যবস্থা আমরা নিয়েছি এবং সেই ব্যবস্থাটিকে চালানোর জন্য অবশ্যই আমাদের বাইরে থেকে কিছু শক্তি যোগান দিতে হয় এবং সেই শক্তিটা কিন্তু আমাদের এই পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে বা তড়িৎ প্রবাহ হতে সাহায্য করছে। এটা আমরা বলতে পারি কিনা সেটা কমেন্ট আমাকে জানাও, বিনা কিছু ভেবে, ঠিক কিনা? মাইক কেন অফ হয়ে যায়? ওকে, তাহলে বুঝতে পেরেছো যে আমাদের তড়িৎ উৎস কি জিনিস, মানে বলতে পারে কি, যে আমাদের এই যন্ত্র বা এই ডিভাইসটাই কিন্তু বা এই ব্যবস্থায় কিন্তু আমাদের এই পরিবাহীটির মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করেছে। মানে এই ব্যবস্থাটি হচ্ছে কি আমাদের তড়িতের উৎস, যাকে বলতে পারি আমরা কি তড়িৎ উৎস, ইলেকট্রিক সোর্স বা সোর্স অফ ইলেকট্রিসিটি, ঠিক কিনা? একদম সিম্পল ব্যাপার। যেমন জলপ্রবাহের উৎস হচ্ছে আমাদের এখানে পাম্প, ঠিক তেমনই আমাদের এই পরিবাহীতে তড়িৎ প্রবাহের উৎস হচ্ছে আমাদের এই ব্যবস্থা বা যন্ত্র বা ডিভাইসটি। আমাদের এই ডিভাইসটি, আশা করি আর কোন রকম প্রবলেম বা ডাউট এখানে নেই। যদি এখন পর্যন্ত তাও কোথাও কোন রকম ডাউট থেকে যায়, তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও, বিনা কিছু ভেবে। আবার মনে করাচ্ছি, আমাদের পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্যই কিন্তু, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাও যে এটা তোমরা বুঝতে পারলে কি না, ঠিক তো? एकदम ठीक दादा। चलिए बॉस, जब हम समझ गए ना तो চাপের कोई बात नहीं। তাহলে কি তড়িৎ উৎসের সংজ্ঞা কি বলতে পারি? আমরা বলতে পারি তড়িৎ উৎস হলো এমন একটি ব্যবস্থা বা যন্ত্র যা রাসায়নিক, যান্ত্রিক, তাপ বা অন্য কোন প্রকার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বুঝতে পারলে কিছু? আরে ইয়ার, আমরা আমাদের এই ব্যবস্থা বা এই যন্ত্র বা এই ডিভাইসটিকে কিরে বা এই ডিভাইসটিকে চালানোর জন্য আমরা কি দিচ্ছি, বাইরে থেকে শক্তি দিচ্ছি। আবার সেই শক্তিটা আমাদের রাসায়নিক শক্তিও হতে পারে, যান্ত্রিক শক্তিও হতে পারে, আবার তাপ শক্তিও হতে পারে বা অন্য কোনো প্রকার শক্তি হতে পারে।
যে শক্তিটাই কি হচ্ছে আমাদের এর মধ্যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি করেছে, ঠিক কিনা? তাই আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি যে কোন পরিবাহীতে কি হচ্ছে, কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি যে আমাদের তড়িৎ উৎস হলো, আমাদের কি হচ্ছে, আমাদের এটা হচ্ছে তড়িৎ উৎস। আমাদের তড়িৎ উৎস হলো এমন একটি ব্যবস্থা বা যন্ত্র বা ডিভাইস যেটি রাসায়নিক শক্তি বা যান্ত্রিক শক্তি বা তাপ শক্তি বা অন্য কোনো প্রকার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আর কোনো সমস্যা নেই। এবং আমরা এই তড়িৎ উৎসকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ভোল্টেজ উৎস, ভোল্টেজ উৎস বা ভোল্টেজ সোর্স, এবং আরেকটা হচ্ছে আমাদের প্রবাহ উৎস। কি? প্রবাহ উৎস। তাহলে ভোল্টেজ উৎস এবং প্রবাহ উৎস সম্পর্কে আমরা পরের দিনে জানবো, কারেন্ট সোর্স। ঠিক আছে, আমরা এই সম্পর্কে পরের আলোচনা করব যাতে বুঝতে আরো সুবিধা হয়। আমরা এই যে রয়েছে তড়িৎ উৎস দুটা রয়েছে, একটা ভোল্টেজ সোর্স বা একটা ভোল্টেজ উৎস, এবং আরেকটা রয়েছে আমাদের কি প্রবাহ উৎস। এই ভোল্টেজ উৎস এবং প্রবাহ উৎস জানার আগে আমরা আরো কয়েকটি বিষয়কে ভালোভাবে জানবো। যদি আমরা সেই কয়েকটি বিষয়কে ভালোভাবে জানার পর আমরা এই দুটি উৎসকে আলোচনা করি তাহলে আমাদের কিন্তু বুঝতে অনেক বেশি সহজ হয়ে যায়। তাই আমরা এই ভোল্টেজ উৎস এবং প্রবাহ উৎসকে পরে আলোচনা করব, পরে আমরা জানবো। ওকে ওকে দাদা, তাহলে আবার বলছি কি যে আমাদের তড়িৎ উৎস হলো এমন একটি ব্যবস্থা বা যন্ত্র যেটি রাসায়নিক শক্তি বা যান্ত্রিক শক্তি বা তাপ শক্তি বা অন্য কোনো প্রকার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এবং আমাদের তড়িৎ উৎস হলো দুই প্রকার, একটা হচ্ছে কি আমাদের ভোল্টেজ উৎস এবং আমাদের প্রবাহ উৎস, যে সম্পর্কে আমরা পরে ভালো করে জানবো। তাহলে এরপর আমাদের এই দুটি ছবিকে তুলনা করে আমরা কয়েকটা জিনিস কিন্তু বুঝতে পারি, সেই সম্পর্কে চলো বুঝে নেওয়া যাক, সেই সম্পর্কে চলো জেনে নেওয়া যাক, যে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আমাদের জন্য। ওকে চলো ভাই, চলো 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 সেই সম্পর্কে কয়েকটা বুঝে নিই, তাহলে আমাদের ক্লাসটা আজকে পুরোপুরি খতম হয়ে যাবে। বেশি লং করবো না, চাই তোমাদের বেশি বিরক্তি না সৃষ্টি হয় সেটা দিকেও তো খেয়াল রাখতে হবে না। বেশি বড় করে দিব, তারপর তোমাদের বিরক্তি সৃষ্টি হবে, তোমাদের কথা ঢুকবে না, এটা কিন্তু আমি করতে চাই না। ওকে ঠিক আছে, তাহলে আমরা কি আমরা আমাদের চিত্রটি লক্ষ্য করে নিয়ে জলপ্রবাহের সঙ্গে আমাদের তাপ প্রবাহের সাদৃশ্য বিবেচনা করে কয়েকটি প্রয়োজনীয় বিষয় জানা যায়। নাম্বার ওয়ান হচ্ছে কি তড়িৎ বর্তনী, তড়িৎ বর্তনী, ইলেকট্রিক সার্কিট। তাহলে ইলেকট্রিক সার্কিট, আরে 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 ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী কি সেই সম্পর্কে, আরে তড়িৎ বর্তনী আর তড়িৎ বর্তনী, তাহলে তড়িৎ বর্তনী কি দেখো ভাই, আমাদের এখানে নাম হচ্ছে এ বি সি ডি। তাহলে আমরা এখানে এ বি, ঠিক না, এ বি সি ডি ই, কি বলি এ বি সি, এ বি সি ডি আবার এ, বুঝলে তো? তো আমরা এখানে যে এ বি সি ডি এ, এ বি সি ডি এ একটা অবিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন পথ আমরা দেখতে পাচ্ছি। এই অবিচ্ছিন্ন পথ যার মধ্য দিয়ে মুক্ত তড়িদানের প্রবাহ পথে কোনো ছেদ নেই, এই ধরনের আমাদের এই ধরনের অবিচ্ছিন্ন পথকে আমরা তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বলে থাকি। আবার বলছি, আমাদের এ বি সি ডি এ এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন পথ। এই এ বি সি ডি এই পথটি হচ্ছে একটা অবিচ্ছিন্ন পথ যার মধ্য দিয়ে মুক্ত তড়িৎধান অনেক সহজে প্রবাহিত হতে পারে এবং তার মধ্যে কি হচ্ছে কোনো রকম ছেদ নেই। মানে